সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেন্স। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 5 প্রতিষ্ঠান ও খালেদা জিয়া সহ 15 ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার, পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 34 বছর পর আজ বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েল লেবাননের শীর্ষ নেতারা, জানালেন ট্রাম্প। মিরপুরে কাল প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু সকাল 11টায়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পেলেন স্বাধীনতা পুরস্কার 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক তুলে দেন। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন জাইমা রহমান। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো হয়নি। তিনি আরও বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, কারণ বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু চেষ্টা করছি স্বাভাবিক রাখার। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার। জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, কারণ বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6টি শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানানো হয়েছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 811 শিশু। এছাড়া হাম শনাক্ত হয়েছে 92 শিশুর। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই হিসাব 15 এপ্রিল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত সময়ের। গত 15 মার্চ থেকে পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 3065 জন। একই সময় সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 20,352 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন 13,129 জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 10,496 জন। সারা দেশে চলমান জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে উত্তরের জেলা গাইবান্ধার মোটরসাইকেল গ্যারেজ, যন্ত্রাংশ ব্যবসায়ী এবং মেকানিকদের জীবনে। আয় কমে যাওয়ায় কষ্টে দিন পার করছেন শত শত মোটরসাইকেল মেকানিক ও সংশ্লিষ্ট শ্রমজীবীরা। ঠাকুরগাঁওয়ে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে বিকল্প যানবাহন বেশি ব্যবহার করছেন কর্মজীবীরা। নওগাঁয়ে জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ তেল নিতে হচ্ছে গ্রাহকদের। এছাড়া ডিপো থেকে যে পরিমাণ তেল বরাদ্দ পাওয়া যাচ্ছে, সেই তেল দিয়ে গ্রাহকের চাহিদা পূরণ না হওয়ায় এবং নিয়মিত তেল বরাদ্দ না পাওয়ায় কিছু ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 3100 লিটার ডিজেল জব্দ ও 2 ব্যবসা প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে বেশ কয়েকটি পাম্পে কয়েকদিন বন্ধ থাকার পর জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। এদিকে সুনামগঞ্জে রেশনিং পদ্ধতিতে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হলেও স্বাভাবিক রয়েছে ডিজেলের সরবরাহ। আগামী 19 মে হচ্ছে না বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন। এ নিয়ে আইনমন্ত্রী বৃহস্পতিবার সংসদে জানান, বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অনুরোধ এবং আসন্ন ঢাকা বার নির্বাচনের কারণে বার কাউন্সিলের নির্বাচন পেছানো হয়েছে। তবে বিএনপি পন্থীরা পরিকল্পিতভাবে বারের নির্বাচন প্রক্রিয়া নষ্ট করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ আইনজীবীদের এক পক্ষের। সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের 2026 সালের সদস্য নির্বাচন হওয়ার কথা ছিল আগামী 19 মে, কিন্তু বুধবার জানা যায় বার কাউন্সিলের জরুরি সভায় সেই ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এনসিপির আইন বিষয়ক সম্পাদক। বৃহস্পতিবার হাইকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর মাধ্যমে পরিকল্পিতভাবে বার কাউন্সিলের নিয়ন্ত্রণ অ্যাডহক কমিটির মাধ্যমে দখলের চেষ্টা হচ্ছে। আমরা আশঙ্কা করছি এই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, যে অস্পষ্টতা তৈরি হয়েছে, এটির মাধ্যমে তারা আসলে আবারও এই বার কাউন্সিল কুক্ষিগত করে রাখার এবং জনগণের কাছে, আইনজীবীদের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত না দেওয়ার একটা পায়তারা হয়তো তারা করছেন। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। জাতীয় সংসদেও এ নিয়ে আলোচনা হয়। রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন পয়েন্ট অফ অর্ডারে রাখা বক্তব্যে নির্বাচন স্থগিতের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এমন প্রশ্ন তোলেন। সেই অ্যাডহক কমিটি থেকে একটা গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের জন্য একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল যে 19শে মেতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সেই নির্বাচনটা একটা স্থগিত ঘোষণা করা হলো। সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু। উত্তরে আইনমন্ত্রী জানান, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন। তারা স্বকীয়ভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন মাননীয় স্পিকার। বার কাউন্সিলের উনি যে কথাটা বললেন জ্বালানি মন্ত্রণালয়কে টেনে এনে শুধুমাত্র একটা কারণে, সেই প্রেস রিলিজ আমিও পড়েছি, আমার নোটিশও এসেছে। উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। ফলে এই পার্টটা কিন্তু উনি বলেননি। আইনজীবীদের দাবি ছিল বিভিন্ন বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার হলো বলা হয় এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তর বার, যেখানে 22,000-এর উপরে লয়া আছে, সেই কারণে সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। আমরা চাই ওনার মতোই যে বার কাউন্সিলের একটি স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে দুদক সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদে পাবনা 5 আসনের সরকারি দলের সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার গত 16 বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের 12 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান, 39 জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং 564 জন কর্মকর্তাকে ওএসডি করেছে। টেবিল উত্থাপিত অপর এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, জেলা কমিটির সুপারিশ চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষা করতে গত 8 মার্চ 6 সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এর আগে সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বর্ণিল আয়োজনে নববর্ষকে বরণ করল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও কথামালায় ছিল নানান প্রাণবন্ত পরিবেশনা। এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন শিক্ষকরা। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে এই আয়োজন। দেশাত্মবোধক গান, দলীয় সঙ্গীত, লোকগীতি সহ নানান পরিবেশনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। দীর্ঘদিনের প্রস্তুতির ছাপ ফুটে ওঠে শিক্ষার্থীদের পরিবেশনায়। সারাদিনই ক্লাস চলে, সেটার মাঝে মাঝে যে প্র্যাকটিস করা, আবার এর মাঝখানে নাচ করা, ডেকোরেশনের প্রস্তুতি নেওয়া। আমার যে জুনিয়ররা আছে, সিনিয়ররা আছে, সবাই মিলে এত বেশি সাহায্য করেছেন যে অনুষ্ঠানটা খুব সফলভাবে হচ্ছে। 15 দিন যাবত ধরে রিহার্সাল করছি, প্র্যাকটিস করছি, তারপর আজকে ফাইনালি আমরা পারফরমেন্স করেছি। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পারভিন হাসান বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
বাঙালির চিরচেনা ঢাকের বাজনার তালে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা নেচে গেয়ে উৎসবের আমেজকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। রং, সুর আর তালে পুরো ক্যাম্পাস হয়ে উঠেছে উৎসবমুখর। শিক্ষার্থীরা বলছে এটি নিছক কোনো অনুষ্ঠান নয়, এটি তাদের আবেগের জায়গা। শিক্ষকরা জানান, তরুণ প্রজন্মকে নিজের সংস্কৃতি লালনে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। আমরা চেয়েছিলাম বায়োস্কোপ বা এই ধরনের দেশীয় সাংস্কৃতিক উপাদানগুলো রাখতে আমাদের বৈশাখী মেলায়, এবং গত প্রায় 2-2.5 সপ্তাহ ধরে আমাদের কালচার ক্লাবের সব টিচার এবং স্টুডেন্টরা একদম নিরলস পরিশ্রম করেছেন, এবং আমাদের যে ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেয়েরা নিজেদের হাতে করেছে। আপনি ঢাক শুনতে পাচ্ছেন, তো ওইটা আমাদের একটা খুব বড় ফোকাস ছিল আমাদের, যে আমরা ঢাকের তালে নাচবো, যেটা আমাদের সংস্কৃতির অন্যতম একটা খুব সিগনিফিক্যান্ট একটা উপাদান। বর্ষবরণ উপলক্ষে 13টি স্টল দেয় শিক্ষার্থীরা, যেখানে নিজেদের হাতে তৈরি নান্দনিক পণ্য, পিঠা, পায়েস ও গহনা সহ বিভিন্ন উপকরণ প্রদর্শন ও বিক্রি করা হয়। সবাই প্রোডাক্ট খুব পছন্দ করছে, স্পেশালি ক্যান্ডেলগুলো, নাড়ু, মোয়া, সব ধরনের পিঠা, তারপর হচ্ছে ভর্তা, এগুলো সব আমি এখানে এনেছি। পুরো আয়োজন বাস্তবায়নে সহায়তা করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 34 বছর পর প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। স্থানীয় সময়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে তাদের এই আলোচনা হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছেন বলেও জানান তিনি। ইরানে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে লেবাননে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 10 লাখ মানুষ। এছাড়া আজ বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল। জানিয়ে দেব খেলার খবর। ঘরের মাঠে 3 বছর পর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে কাল সকাল 11টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে লড়বে দুই দল। বিসিবিতে সম্প্রতি যে ওলট পালট হয়েছে তা মাঠের ক্রিকেটে প্রভাব পড়বে না বলে জানান বাংলাদেশের অধিনায়ক। এক মাসের বিরতি শেষে আন্তর্জাতিক পর্যায়ে আবারও মাঠে ফিরছেন দেশীয় ক্রিকেটাররা। এর মাঝে বিসিবির নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। 11 সদস্যের অ্যাডহক কমিটি দায়িত্বে এখন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, এক সময় যার সঙ্গে 30 গজে সঙ্গী ছিলেন বর্তমান অধিনায়ক মেহেদী মিরাজ। যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরও বেশি ভালো জানবেন, রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। সে যেহেতু রিসেন্টলি খেলা ছেড়েছেন, এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। গেল মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে উইকেট ছিল আলোচনার অন্যতম বিষয়। এবারও ঠিক তাই, তবে অধিনায়কের মন্তব্য, পেশাদার খেলোয়াড়দের এসব নিয়ে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। নড়বড় অবস্থায় যদি বিশ্বকাপে যাই তাহলে আমাদের পজিশনটা কিভাবে থাকবে। আমরা এই সিরিজগুলোতে যদি কনফিডেন্ট গেইন করতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে একটা ভালো প্রিপারেশন হবে। 3 বছর পর খেলতে মিরপুরের হোম অফ ক্রিকেটে নিউজিল্যান্ড দল। বাংলাদেশের বিপক্ষে খেলা শেষ 5 সিরিজের সবগুলোতেই জিতেছে তারা। এবারও সেই লক্ষ্য তাদের। আগের চেয়ে বাংলাদেশ দলে এখন ভালো মানের পেসার খেলছে। ওদের বোলিং নিয়ে পর্যালোচনা করছি। এদেশে তাপমাত্রা অনেক বেশি, যা ম্যাচের ফারাক গড়ে দিতে পারে। যদিও আমরা মানসিক প্রস্তুতি নিয়েই খেলবো। 2027 বিশ্বকাপে দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ হিসাবে এই সিরিজটি উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান সুসংহত করা বড় সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 5 প্রতিষ্ঠান ও খালেদা জিয়া সহ 15 ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার, পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 34 বছর পর আজ বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েল লেবাননের শীর্ষ নেতারা, জানালেন ট্রাম্প। মিরপুরে কাল প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, খেলা শুরু সকাল 11টায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।